তো এই গল্পে শুরু হয় হংকং থেকে। হঠাৎই মাঝরাতে হংকং পুলিশের কাছে একটা কল আসে। তারা জানতে পারে কোনো একটা ব্যাংকের লকারে চুরি হয়েছে। আসলে যখন তারা সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে শুধুমাত্র একটা লকার ভেঙে কিছু চোর জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই লকারের মধ্যে স্বর্ণ হীরা কিছুই ছিল না। এইটার মধ্যে শুধুমাত্র কিছু নোটবুক ছিল, যেই নোটবুকের মধ্যে কিছু কোড ছিল। তবে পরে পুলিশ জানতে পারে যে এই লকারের মালিক ছিল সে পুরো পাগলের মতো হয়ে গেছে, কারণ এই লকারের মধ্যে যেই নোটবুক ছিল সেখানে তার ক্রিপ্টো ওয়ালেটের অর্ধেক পাসওয়ার্ড ছিল। আর এখন এই অর্ধেক পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ার জন্য তার ক্রিপ্টো ওয়ালেটে $500 মিলিয়ন যে ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলো চুরি হয়ে যাওয়ার একটা ভয় আছে। তবে এগুলো সরিয়ে ফেলা এতটাও ইজি ব্যাপার না। ক্রিপ্টোকারেন্সি চুরি করা খুবই কঠিন একটা প্রসেস। আর এখান থেকে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় টার্গেটের কাছে, মানে একটা ক্রিপ্টোকারেন্সি ম্যানেজমেন্ট কোম্পানি যারা একটা বিল্ডিংয়ের 4র্থ তলায় তাদের অফিস দিয়েছে। আসলে তাদের সার্ভারে বিভিন্ন ক্লায়েন্টের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ডের অর্ধেক অংশ এবং তাদের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির তথ্যগুলো সেভ করা আছে। আর যেই চোররা একটু আগে ব্যাংকের লকার থেকে পাসওয়ার্ডের অর্ধেক অংশ চুরি করেছে তারা এসে এই কোম্পানিতে চুরি করার পরিকল্পনা করে ফেলে। এখানে যখন তারা ডাটাবেজে ভালো করে খোঁজাখুঁজি শুরু করে তখন এখানে তারা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য পেয়ে যায়। আসলে তারা এখানে একজন বিলিনিয়রের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড পেয়ে যায় যে কুয়ালালামপুরের সবচেয়ে বড় ক্রিপ্টো ম্যানেজমেন্ট কোম্পানির সিইও ছিল। তবে একদিন হঠাৎ করেই সে ক্লায়েন্টের 1.2 বিলিয়নের ক্রিপ্টো চুরি করে দেশ থেকে পালিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কিছুদিন পরেই রাস্তায় তার ডেড বডি পাওয়া গিয়েছিল। তবে কেউ তার উপরে বিশ্বাস করেনি। সবাই সন্দেহ করছিল সে হয়তোবা তার মৃত্যুর নাটক করেছে, কারণ যেহেতু সে এতগুলো টাকা সরিয়ে ফেলেছে এই জন্য যাতে করে কেউ তার উপর সন্দেহ করতে না পারে এই জন্যই সে এই নাটকটা সাজিয়েছে। তবে সেখানে যাই হোক না কেন, বর্তমানে চোরের টিম যেহেতু পাসওয়ার্ড পেয়ে গেছে এই জন্য তারা চাইলেই খুব সহজেই এতগুলো টাকা চুরি করে নিয়ে যেতে পারত। আর তখন আমরা বিল্ডিংয়ের নিচতলায় শ্যাং নামের একটা লোককে দেখতে পারি যে এই চোরদের সাথে মিলিত ছিল। আসলে সে এই চোরদের টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করত। তবে এখন সে চোরদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বলে যে পুরো পাসওয়ার্ডটা কপি করার জন্য আমাদেরকে এখানে আরও 1 মিনিট ওয়েট করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল মাত্র 5 মিনিটের মধ্যেই পুলিশ এখানে আসছে। এই জন্য তারা প্ল্যানিং করেছিল মাত্র 3 মিনিটের মধ্যেই তারা এখানে হট্টগোল শুরু করে যেই কোনো ওয়েতে ক্রিপ্টো পাসওয়ার্ড নিয়ে পালিয়ে যেতে চাইছিল। কিন্তু এখন যদি তাদেরকে 1 মিনিট বাড়তি এখানে থাকতে হয় তাহলে তাদের ধরা পড়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে যেহেতু এখন তারা এত বড় একটা অ্যামাউন্টের খবর পেয়েছে এই জন্য এত বড় একটা অ্যামাউন্টের জন্য তারা 1 মিনিট থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন শ্যাং তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে এতক্ষণে পুলিশ নিচের ফ্লোরে চলে এসেছিল। তবে চোররাও তাড়াহুড়ো করে সেখান থেকে লিফট দিয়ে পালিয়ে চলে আসে। যদিও নিচের তলায় তারা পুলিশের মুখোমুখি হয়ে যায় তবে তবুও পুলিশ তাদেরকে চিনতে পারে না। আসলে শ্যাং অলরেডি সমস্ত সিসি ক্যামেরাগুলো হ্যাক করে রিয়েল ফুটেজকে ফেক ফুটেজের মাধ্যমে রিপ্লেস করে দিয়েছিল। এই জন্য পুলিশরা চোরদের ড্রেস বা চেহারা কিছুই দেখতে পারেনি। এই জন্য তারা খুব সহজেই এখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে তখনই পুলিশদেরকে সেই কোম্পানির লোকজন ফোন দেয় যেই কোম্পানি থেকে তারা মাত্র চুরি করেছে। আর তারা পুলিশদেরকে চোরদের ডিটেল এবং তাদের জামা কাপড় সম্পর্কে বলে দেয়। এই জন্য পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে মাত্রই তাদের পাশ দিয়ে যারা গেল তারাই হচ্ছে গিয়ে আসল চোর। এই জন্য তারা তাদেরকে ফলো করা শুরু করে। এখন যেহেতু এই গ্রুপটা ফেসে গিয়েছে এই জন্য তারা দৌড়ে আবারও লিফটের মধ্যে চলে যায় আর একটা পুলিশ অফিসারকে বন্দি করে ফেলে। তবে যেহেতু এখন তারা বিল্ডিংয়ের মধ্যে বন্দি ছিল এই জন্য লিফট দিয়ে উপরে গিয়েও কোনো লাভ হতো না, কারণ পুলিশরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। তবে এমন করে যখন তারা ছাদে চলে আসে তখন পুলিশরা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে হঠাৎই তাদের পাখা গজিয়েছে, তারা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পালিয়ে গেছে। আসলে চোরদের গ্রুপ অলরেডি প্যারাশুট রেডি করে রেখেছিল। এই জন্য তারা ডিরেক্ট ছাদে উঠে ছাদ থেকে নিচে লাফ দিয়ে দেয় আর তাদের প্যারাশুটের মাধ্যমে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ এটা দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর যেহেতু এটা চোরদের আগেই প্ল্যানিং করা ছিল এই জন্য তারা খুব সহজেই একটা ক্যাসিনোর ছাদের উপরে গিয়ে সেফলি ল্যান্ড করে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে পুলিশও ঠিক সময় মতো সেই ক্যাসিনোতে চলে আসে। তবে যেহেতু চোররা তাদের চেয়ে বেশি অ্যাডভান্স ছিল এই জন্য তারা খুব সহজেই নিজেদের কাপড় চোপড় চেঞ্জ করে তাদের সামনে দিয়েই পালিয়ে যাওয়া শুরু করে। তো এখন এত বড় একটা ফেলিওরের পরে সেই ক্রিপ্টো বিলিয়নিয়র পাগলের মতো হয়ে যায়। সে পুলিশদের উপরে অনেক বেশি রাগ হয়েছিল, কারণ সে তার সমস্ত পুঁজি হারিয়ে ফেলেছে। এই জন্য সে পুলিশকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুলিশের প্রধান তাদেরকে নিয়ে মিটিং করা শুরু করে। আর সে তাদেরকে বলে যে আমাদের পরিস্থিতি এতটাই ডিফিকাল্ট হয়েছে যে আমরা এত বড় হ্যাকার গ্রুপের সাথে কোনোভাবেই পারবো না, কারণ তাদের স্কিল, তাদের টেকনিক সব কিছুই আমাদের চেয়ে আলাদা।
আর আমরা সিসিটিভি ফুটেজ দেখে যেভাবে কেসগুলোকে সমাধান করার চেষ্টা করছি সেখানেও তারা আমাদের চেয়ে বেশি এক্সপার্ট, কারণ তারা হয়তো সিসিটিভি ফুটেজগুলো রিপ্লেস করে দেওয়া হচ্ছে, নয়তোবা ক্যামেরাগুলো ভেঙে ফেলছে, নয়তোবা এমনভাবে আমাদেরকে ম্যানিপুলেট করছে যেন আমরা তাদেরকে ফলো না করে উল্টো রাস্তায় চলে যাই। এই জন্য এই টেকনোলজি ব্যবহার করে তাদের সাথে আমাদের পারাটা পুরো অসম্ভব। এই জন্যই আমাদেরকে নতুন একটা প্ল্যানিং করতে হবে। আসলে আমাদেরকে পুরনো টেকনিকে ফিরে যেতে হবে, কারণ যখন এই সমস্ত টেকনোলজি সিসি ক্যামেরা এগুলো ছিল না তখন কি পুলিশ কোনো কেস সমাধান করেনি? অবশ্যই পুলিশ কেস সমাধান করেছে। সো আমরা সেই টেকনিক ব্যবহার করেই তাদেরকে ধরার ট্রাই করব। এই জন্য ফাইনালি একজন পুরনো লেজেন্ড পুলিশ অফিসারকে ফেরত আনা হয়, যার নাম হচ্ছে চং। তবে এখন এই লেজেন্ড বৃদ্ধ অফিসার রিটায়ার্ড করার পরে খুবই স্বাভাবিক একটা লাইফ লিড করছিল। এই জন্য একটা মেয়ে পুলিশ অফিসার কোনোভাবেই এটা মানতে চাইছিল না যে একটা সাধারণ বৃদ্ধ লেজেন্ড হতে পারে। এই জন্য সে পুরো একটা দিন চংকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে তাকে ফলো করছিল তখন হঠাৎই চং তার সামনে এসে বসে। আর তার গোয়েন্দাগিরিতে কি কি ভুল আছে, কিভাবে সে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারে, চং তাকে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া শুরু করে। এরপর সে তাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। আর এখানে সে আবারও নতুন করে পুলিশ টিমে জয়েনও করে ফেলে। আর যখন সে ভালো করে সিসিটিভি ফুটেজগুলোকে চেক করে তখন সে এখানের দুর্বলতাগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারে। সে প্রত্যেকটা আসামিকে একটা করে নিকনেম দেয়। এরপর সে তাদের সবাইকে বলে যে আসলে এখানে সমস্ত চোররা ইয়াং, শুধুমাত্র একটা বৃদ্ধকে বাদ দিয়ে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই বৃদ্ধই তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখে এবং সমস্ত প্ল্যানিংগুলো সেই করে। সে এলাকার রাস্তাঘাট খুব ভালো করেই চেনে, সে খুব ভালো করে জানে কোথায় কোন ক্যামেরা আছে এবং ক্যামেরাকে ফাঁকি দেওয়াতে সে পুরোপুরি এক্সপার্ট। আর এই জন্য পুলিশের সঙ্গে থাকা বডি ক্যামেরাও ভালো করে তার একটা পিকচার ক্লিক করতে পারেনি। তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেই ব্লার পিকচারগুলো পাওয়া গেছে সেগুলোর মাধ্যমে চং একটা অনুমান করে ফেলে। সে চিনতে পারে এটা হচ্ছে সেই অপরাধী যে 1990 সালের দিকে অ্যাটম কিলার নামে পরিচিত ছিল। আসলে সে সেনাবাহিনীতে চাকরি করত। আর সেনাবাহিনীতে তখনকার সময় হওয়া বিভিন্ন ইল্লিগাল কিলিংয়ের পেছনে তার সবচেয়ে বড় হাত ছিল। আসলে সে নিজের বেশ বদলাতে এবং ছুরি দিয়ে আক্রমণ করতে খুব ভালো পারে। তবে এরপরে সে হংকংয়ে থাকা শুরু করে দিয়েছিল এবং পরবর্তীতে 1 ডজনেরও বেশি ব্যাংক রবারিতে সে সাহায্য করেছিল। যদিও 1999 সালের দিকে হঠাৎই সে গায়েব হয়ে গিয়েছিল, তবে এখন কেউ কল্পনাও করেনি যে সে আবারও বৃদ্ধ বয়সে তার সেই ফর্মে ব্যাক করবে এবং সবাইকে ধোঁকা দিয়ে দিবে। এদিকে ওয়াং তার আস্তানায় স্যামের উপরে অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল, কারণ তার একটা ছোট্ট ভুলের জন্য পুলিশ তার একটা পিকচার পেয়ে গেছে, যেটার মাধ্যমে অলমোস্ট তারা ধরা পড়তেই গিয়েছিল। তবে স্যামের মনে হচ্ছিল সে কোনো ভুল করেনি। তবে ওয়েং তাকে বলে যে তোমার একটা ভুলের জন্য আমরা অলমোস্ট ধরা পড়তে গিয়েছিলাম, এমন ভুল যাতে ভবিষ্যতে আমি দেখতে না পারি। তবে স্যামের মনে হচ্ছিল হয়তোবা ওয়াং বেশি বুড়ো হয়ে গেছে, এই জন্য এই বৃদ্ধ তাদের উপরে ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। এই জন্য সে পাল্টা তার মুখের উপরে কথা বলা শুরু করে। এই জন্য ওয়াং অনেক বেশি রাগ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে তাকে পেটানো শুরু করে। যদিও টিমের বাকি মেম্বাররা তাকে থামানোর চেষ্টা করে, তবে ওয়াং কারো কথাই শুনছিল না। সে স্যামকে আচ্ছা রকম করে ধোলাই করে। তবে এখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছে যে যেহেতু এখন তারা বড় হয়ে গেছে, এই জন্য যার যার নিজের পার্সোনাল ওপিনিয়নের সৃষ্টি হয়েছে, এখন আর তারা তাকে আগের মতো সম্মান করে না। এই জন্য সে যদি চায় তবুও সে তাদেরকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য ফাইনালি সে নিজেকে শান্ত করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি শিয়াও নামের সেই মহিলা পুলিশ অফিসারকে। আসলে সে সবসময় ফ্রন্ট লাইনে ইনভেস্টিগেশন করতে চাইতো, তবে কেউ কখনো তাকে পাত্তা দিত না, কারণ সে অনেক বেশি ইয়াং ছিল এবং তার শারীরিক সক্ষমতাও পুরুষদের চেয়ে কম ছিল। এই জন্য বিভিন্ন পুরুষ পুলিশ অফিসার তাকে নিয়ে মজা করত। যদিও শিয়াওয়ের বাবাও একজন গোয়েন্দা ছিল আর ডিউটির সময়ই তার মৃত্যু হয়েছিল। এই জন্য যখন শিয়াও বড় হয়েছে তখন সে তার বাবার পদটা ফ্রিতে পেয়ে গিয়েছে আর তার বাবার পুলিশ নাম্বারও তাকে গিফট হিসেবে দেয়া হয়েছে। এই জন্য বস সবসময় শিয়াওয়ের বাবাকে সম্মান করত। এই জন্য সে শিয়াওয়ের স্পেশাল ধরনের খেয়াল রাখত। তাকে দিয়ে সেই ইমোশনাল প্রমোশনাল গল্প লেখাতো। যদিও সে অনেক ট্রাই করতো নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার, তবে তার গল্পকে কেউই পাত্তা দিত না। তো এখন পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করার সঙ্গে সঙ্গেই চং একটা গোয়েন্দার টিম বানিয়ে ফেলে, যাদের কাজ হচ্ছে সমাজে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানো, সমাজের চারপাশের মানুষের সাথে মিশে যাওয়া এবং তাদের থেকে অল্প অল্প তথ্য কালেক্ট করে এই চোরদেরকে ধরার ব্যবস্থা করা। তবে এই টিমের মধ্যে জিয়াও নামের সেই মেয়েটা ঢুকতে চাইছিল, আর এই জন্য সে নিজেকে প্রমাণ করার জন্য বক্সিং প্র্যাকটিসও করা শুরু করে। তবে তখন একটা ছেলে এসে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়, কিন্তু জিয়াও গিয়ে তার উপরে আক্রমণ করে দেয় আর নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করে। তবে সেই ছেলেটা তাকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে তার হাতের অবস্থা খারাপ করে দেয়। আর যখন চং এই জিনিসটা দেখতে পারে তখন সে তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। তবে জিয়াও চংকে বলে দেয় যে আসলে এখানে কেউ এই জিনিসটা বিশ্বাসই করতে চায় না যে একজন মহিলাও গুন্ডাদের উপরে আক্রমণ করে তাদেরকে ধরতে পারে। এদিকে ওয়াং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে
যে যেহেতু তার গ্রুপের সদস্যরা বড় হয়ে গেছে, এখন তাদেরকে সে চাইলেও কন্ট্রোল করতে পারবে না। এই জন্য সে ইচ্ছা করে হুয়াংয়ের পরীক্ষা নেয় আর তাকে জিজ্ঞেস করে যে কখনো কি তোমার মনের মধ্যে এসেছে যে আমাকে ধোকা দিয়ে আমার জায়গা দখল করে সমস্ত ব্যাপারগুলো নিজের কন্ট্রোলে নিতে। তবে আসলে হুয়াং কোনো দিনও ওয়াংকে ধোকা দিতে চায় না। সে সবসময় তার একজন বিশ্বস্ত সঙ্গী ছিল। আসলে সে ওয়াংয়ের সঙ্গে বাকি সবার চেয়ে বেশি সময় পার করেছে, এই জন্য তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছে। তাছাড়া সে ওয়াংকে নিজের বাবার মতো করেই দেখত। তখন তারা সবাই অনাথ আশ্রমে ছিল, তবে ওয়াংয়ের চুরি করা টাকার সাহায্যেই তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। আর পরবর্তীতে ওয়াংই তাদেরকে পেলে পুষে বড় করেছে। তবে এখন ওয়াং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তাদেরকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। কারণ যখন সে স্যামের বয়সে ছিল তখন সে নিজেও কিছুটা এমনই ছিল। সে কাউকে পাত্তা দিতে চাইতো না, কারো কাবুতে আসতো না। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পছন্দ করত। আর এখন যেহেতু ওয়াং বুঝে গিয়েছে সমস্ত ব্যাপারগুলো তার নাগালের বাইরে চলে যাচ্ছে, এই জন্য সে ওয়াংকে বলে আমার দেখাশোনা করার জন্য তোমাকে কয়েকদিন এখানে আসতে হবে না। এই কয়েকটা দিন আমি একা সময় পার করতে চাই। আর তখন এদিকে চং তার সেই ইনভেস্টিগেশন টিম রেডি করে ফেলেছে। আসলে সে যেই সমস্ত মানুষদেরকে চুজ করেছে তারা সবাই পুলিশ অফিসার হলেও তাদের সবারই খুবই কম এক্সপিরিয়েন্স এবং আসামিদের সঙ্গে তাদের দেখা অনেক কম হয়েছে। তাছাড়া তাদের সবাইকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে। এই টিমের মধ্যে জিয়াওকেও নেওয়া হয়, তবে যেখানে সবাইকে ভিন্ন ভিন্ন কাজে পাঠিয়ে দেওয়া হয় সেখানে জিয়াওকে চং তার নিজের সঙ্গেই গাড়িতে রাখে। জিয়াওয়ের কাজ হচ্ছে শুধুমাত্র তার জন্য খাবার এবং পানি কিনে নিয়ে আসা। এগুলোতে জিয়াও অনেক বেশি রাগ হয়েছিল, কারণ তার মনে হচ্ছিল চং হয়তোবা তাকে আন্ডার এস্টিমেট করার ট্রাই করছে এবং তার প্রতিবার সঠিক মূল্যায়ন করছে না। তবে একদিন যখন হঠাৎ করেই জিয়াও চংয়ের জন্য খাবার নিয়ে একটা সরু গলি দিয়ে আসছিল, তখন হঠাৎই সে দেখতে পারে কিছু গুন্ডা একটা লোককে ডিস্টার্ব করার ট্রাই করছে। আর এইটা দেখার সঙ্গে সঙ্গেই জিয়াও নিজেকে প্রুফ করার ট্রাই করা শুরু করে। সে গিয়ে সেই গুন্ডাদেরকে পেটানো শুরু করে। যদিও ডিসিপ্লিন ব্রেক করার জন্য চং জিয়াওয়ের উপরে অনেক বেশি রাগ হয়েছিল, তবে তবুও সে গিয়ে শেষ মুহূর্তে তাকে সেভ করে। আর এরপরে যখন তারা গাড়িতে আসে তখন চং তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায় আর তাকে তার অতীত সম্পর্কে বলা শুরু করে। আসলে আমরা জানতে পারি চং জিয়াওকে অনেক আগে থেকেই চিনত, মানে তাদের মধ্যে আগে থেকেই একটা কানেকশন ছিল। আসলে চং এবং জিয়াওয়ের বাবা একে অন্যের সহকর্মী ছিল এবং তারা দুজন একই মিশনে ছিল। তবে একদিন যখন তারা মিশনে গোয়েন্দাগিরি করছিল তখন হঠাৎই চং একটা গ্যাং দেখতে পারে যারা চাইল্ড ট্রাফিকিং করছিল। যদিও চংয়ের উচিত ছিল পরিচয় গোপন রেখে ওয়ার্ডার ফলো করে কাজ করা, কিন্তু চং হিরোগিরি দেখাতে গিয়ে সেই গ্রুপকে ধরার চেষ্টা করেছিল, যেই জন্য তাদের পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল। আর যখন গুন্ডারা চংকে মারার চেষ্টা করেছিল তখন চংয়ের জায়গায় জিয়ংয়ের বাবাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। আর তখন থেকে চং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে ওয়ার্ডার ফলো করে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। আর এখন যখন জিয়াও এই ব্যাপারগুলো জানতে পারে তখন সে অনেক বেশি প্রাউড ফিল করা শুরু করে, কারণ এই প্রথমবারের মতো সে তার বাবার মৃত্যুর আসল কারণ জানতে পেরেছে। আর এখন সে নিজেও বুঝতে পেরেছে সে ওয়ার্ডার ফলো না করে কত বড় ভুল করেছে, এই জন্য সে নিজেকে শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তাদের গাড়ি বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎই চং একটা লোককে দেখতে পারে। আসলে সন্দেহজনক কাউকে দেখার পরে সে দ্রুত সবাইকে অ্যালার্ট করে দেয়, সবাইকে বলে ফ্যান্টমকে দেখা গিয়েছে। এই জন্য সবাই অ্যালার্ট হয়ে যায়। তবে যেহেতু ওয়াং ক্যামেরাকে ফাঁকি দিতে খুব এক্সপার্ট ছিল, এই জন্য কোনো ক্যামেরাই তার চেহারা ভালোভাবে ক্যাচ করতে পারছিল না। এই জন্য তাদেরকে এখন শুধুমাত্র ভরসা করতে হবে সেই সমস্ত গোয়েন্দাদের উপরে যারা তার সামনে ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই জন্য এতদিনে ওয়াং সেই সমস্ত গোয়েন্দাদের তথ্য বের করে ফেলেছিল এবং তাদের চেহারাও সে চিনে ফেলেছিল। এই জন্য যদি সেই গোয়েন্দারা ওয়াংয়ের সামনে চলে আসে বা খুব ক্লোজ চলে আসে তাহলে ওয়াং তাদের উপরে সন্দেহ করতে পারে আর এখান থেকে পালিয়ে যেতে পারে। এই জন্য তারা ওয়াংয়ের সামনেও যেতে পারছিল না। তবে তারা যার যার মতো করে চেষ্টা করছিল, কিন্তু তবুও তারা ওয়াংয়ের ফেস ক্যাপচার করতে পারছিল না। এই জন্য চং এই কাজটা ফাইনালি জিয়াওকে দিয়ে দেয়, কারণ জিয়াওই ছিল একমাত্র ব্যক্তি যাকে এখন পর্যন্ত ওয়াং নোটিস করতে পারেনি, কারণ সে সবসময় চংয়ের সঙ্গেই ছিল। এই জন্য জিয়াও যখন ওয়াংয়ের কাছে চলে আসে তখন সেও সরাসরি ওয়াংয়ের দিকে তাকানোর সাহস করতে পারছিল না। এই জন্য সে মাটিতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু একটা খোঁজার নাটক করা শুরু করে। আসলে তার ভরসা ছিল সে গ্লাসে তার যেই প্রতিচ্ছবি দেখতে পাবে তার মাধ্যমেই সে তার চেহারাটাকে ভালো করে দেখতে পারবে আর তার মাধ্যমে সে এটা কনফার্ম করবে যে এই লোকটাই ফ্যান্টম কিনা। আর যখন ওয়াং তার পাশ দিয়ে ক্রস করে তখন সে তার চেহারা দেখে কনফার্ম করে এই লোকটাই ফ্যান্টম। এই জন্য তারা তাকে ফলো করতে করতে তার ঘর পর্যন্ত চলে আসে। তবে ওয়াং যেই বিল্ডিংয়ে থাকে সেটা অনেক বড় একটা বিল্ডিং, এই জন্য তারা শুধুমাত্র এতটুকু কনফার্ম করতে পারবে যে সে কোন সেকশনে থাকে, কিন্তু সে কত নম্বর ফ্লোরের কত নম্বর রুমে থাকে
এই জিনিসটা চাইলেও তারা কনফার্ম করতে পারবে না, কারণ এই বিল্ডিংয়ে হাজার হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। সেটার মধ্য থেকে শুধুমাত্র ওয়েংয়ের অ্যাপার্টমেন্ট খুঁজে বের করে সেটার ফ্লোর নাম্বার শনাক্ত করা খুবই কঠিন একটা কাজ। এই জন্য এই কাজটা জিয়াও করার সিদ্ধান্ত নেয়। সে ওয়াংকে ফলো করতে করতে ওয়াংয়ের সঙ্গে লিফটের মধ্যেও চলে আসে। তবে ওয়াং অলরেডি এই মেয়েটার উপরে সন্দেহ করে ফেলেছিল, কারণ যখন সে তার পাশে গিয়েছিল তখন তার সন্দেহজনক অ্যাক্টিভিটি ওয়াংয়ের নজরে পড়েছিল। বিশেষ করে যখন সে তার সঙ্গীদের সঙ্গে কথা বলার জন্য কানে হাত দিয়েছিল, তখন ওয়াং এই জিনিসটা নোটিস করে ফেলেছিল। এই জন্য এখন এই মেয়েটার অ্যাক্টিভিটি ওয়াংয়ের কাছে সন্দেহজনক মনে হয়। এই জন্য সে সতর্কতা হিসেবে তার চাকুটা বের করে ফেলে। আর যখন সে চাকুটা পেছনে লুকিয়ে রেখেছিল, তখনই চংয়ের কিছু একটা সন্দেহ হয়ে যায়। আর সে জিয়াওকে সেভ করার জন্য লিফটের মধ্যে চলে আসে। সে তার বাবা হওয়ার নাটক করা শুরু করে আর তাকে ডেটিং এবং ছেলেদের থেকে বারবার করে দূরে থাকার জন্য বলে। আর এরপর সে তার কানের রিংগুলোও খুলে ফেলে। আর যখন ওয়াং দেখতে পারে আসলে জিয়ার কানে মাইক্রোফোন না বরং রিং ছিল, তখন সে তার চাকুটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে। তবে এখনও সে পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারছিল না। এরপরে চং জিয়াওর সঙ্গে রাগারাগি করে লিফটের 25 নম্বর বাটনে প্রেস করে দেয়, যেটা কিনা লিফটের সর্বোচ্চ ফ্লোর ছিল। এরপর যখন তারা 25 নম্বর ফ্লোরে চলে আসে, তখন তারা বাইরে বেরিয়ে সামনের দিকে আগানো শুরু করে। যদিও জিয়া অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে, কারণ পরবর্তী মুভমেন্ট সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু চং একটা দরজার সামনে গিয়ে সেটাকে খোলার নাটক করা শুরু করে। আর যখন চ্যাং সেই দরজাটা খুলে ফেলে, তখন ঘরের মধ্যে থাকা সেই মহিলা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে চ্যাং কোনো রকমে তাকে শান্ত করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে ওয়াং সন্তুষ্ট হয়ে ফাইনালি তার অ্যাপার্টমেন্টের দিকে যাওয়া শুরু করে। আর যেহেতু চং চালাকি করে লিফটের মধ্যে অলরেডি একটা ক্যামেরা ফিট করে রেখেছিল, এই জন্য সেটার মাধ্যমে তারা তার ফ্লোর নাম্বার এবং অ্যাপার্টমেন্ট নাম্বার পেয়ে যায়। এরপরে রাতের বেলায় গোয়েন্দা টিম ওয়াংয়ের উপরে নজরদারি করার জন্য ইনফ্রারেড ক্যামেরার ব্যবহার করা শুরু করে। তারা দেখতে পারে ওয়াং একটা চেয়ারের উপরে বসে কিছু বাবল ফুটাচ্ছে আর একটা ব্যাগের দিকে তাকিয়ে আছে। এখন যখন তারা দেখতে পারে অস্বাভাবিক কিছুই হচ্ছে না, তখন তারা সবাই এখান থেকে চলে যায়। শুধুমাত্র চং এই অ্যাপার্টমেন্টে রয়ে যায়, যাতে করে সে ওয়াংয়ের উপরে নজরদারি করতে পারে। পরদিন সকালবেলা চং গিয়ে ওয়াংয়ের সঙ্গে বাজারে বন্ধুত্ব করার ট্রাই করে। যদিও ওয়াং তার পরীক্ষা নেয়ার জন্য বারবার তাকে নানান রকমের কোয়েশ্চেন করে, তবে চং খুবই বুদ্ধিমত্তার সাথে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার এড়িয়ে যায়। এরপর সে ওয়াংকে তার ঘরে ডিনার করার দাওয়াত দেয়। এরপরে যখন ওয়াং চংয়ের ঘরে ডিনার করতে চলে আসে, তখন জিয়াও তার মেয়ে হওয়ার নাটক করা শুরু করে। আর যখন তারা ডিনার টেবিলে ডিনার করছিল, তখন ওয়াংয়ের মোবাইল থেকে ডাটা কপি করার জন্য তারা একটা হাইটেক ডিভাইসের ব্যবহার করে। তবে এরপরে যখন গভীর রাত হয়ে যায়, তখন হঠাৎই চংয়ের ঘরে কেউ নক করে। আর যখন চং দরজা খুলে, তখন মুখোশ পরা একটা লোক তাকে গুলি করে মারার ট্রাই করে। আসলে এটা ছিল সেই সময় যখন জিয়াও তার ডিউটি শেষ করে এখান থেকে চলে গিয়েছে, আর চং এই ফ্ল্যাটের মধ্যে একাই আছে। আর পুলিশ যেই সিসিটিভি ক্যামেরাগুলো দিয়ে তার উপরে নজরদারি করছিল, স্যাম নামের সেই লোকটা সেই সিসিটিভি ক্যামেরারও অ্যাক্সেস নিয়ে ফেলেছে। তবে সৌভাগ্যবশত চ্যাং ক্যারাটে জানতো, এই জন্য তাকে শ্যুট করে মারা এতটা সহজ ব্যাপারও ছিল না। আর তখন এদিকে জিয়াও কিছু একটা মনে করে বাসায় না গিয়ে সেই কপি করা ডিভাইসটাকে দেওয়ার জন্য পুলিশ স্টেশনে চলে আসে। আর তখন তারা দেখতে পারে ওয়াং তার ঘরের মধ্যে শুয়েছিল আর সমস্ত কিছু স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎই তাদের নজর পড়ে ক্যামেরার উপরে। তাদের মনে হয় ক্যামেরাতে কোনো একটা সমস্যা হয়েছে। এই জন্য তারা সবাই চংকে বাঁচানোর জন্য ফ্ল্যাটের দিকে দৌড়ানো শুরু করে। আর যখন স্যাম দেখতে পারে পুলিশরা ফ্ল্যাটের দিকে যাচ্ছে, তখন সে সেই লোকটাকে ইনফরমেশন দিয়ে দেয় যেই লোকটা চংকে মারার চেষ্টা করছিল। আর পুলিশের থেকে বাঁচার জন্য চংকে না মেরেই হতাশা নিয়েই সে বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর তখন আমরা জানতে পারি আসলে ওয়াং এতটা চালাক লোক ছিল, তাকে ধোকা দেওয়া প্রায় ইম্পসিবল ছিল, কারণ সে অলরেডি এটা জেনে গিয়েছে যে চং এবং তার মেয়ে জিয়া হচ্ছে পুলিশ অফিসার। এরপরে পুলিশ জানতে পারে ওয়াং এখনও সেই বিল্ডিংয়ে আছে, সে এখান থেকে পালায়নি। এই জন্য তাদের সন্দেহ হচ্ছিল যে ওয়াং হয়তোবা এটা জানে না যে পুলিশ তার পুরো গ্রুপকে ধরার জন্য উপরের ফ্লোরেই একটা জাল বিছিয়েছে। তবে ওয়াং শুধুমাত্র সন্দেহবশত তার গ্রুপের মাধ্যমে চংকে খুন করে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছিল। তবে এখন যেহেতু তারা এটাতে ব্যর্থ হয়েছে, এই জন্য হয়তোবা তারা নতুন কোনো চাল চালবে। আর তখন এদিকে স্যাম অন্য একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হ্যাক করার জন্য কিছু হ্যাকার হায়ার করা শুরু করে। আর একে একে সে অনেকগুলো নতুন হ্যাকারকে তার গ্রুপে জয়েন করিয়ে ফেলে। এর কয়েকদিন পরে হঠাৎ করেই একদিন চং যখন বাইরে বেরোচ্ছিল, তখন কিছু পুলিশ অফিসার তার গাড়িকে ফলো করা শুরু করে। যদিও এইটা চংয়ের প্ল্যানিংয়ের অংশ ছিল, কিন্তু সামনে যেটা হতে যাচ্ছে সেটা হয়তোবা চংও ধারণা করেনি। হঠাৎ করেই চং ও জিয়াওয়ের গাড়ির উপরে কিছু গুন্ডা ট্রাক নিয়ে এসে আক্রমণ করে দেয় আর তাদের গাড়িকে ধাক্কা দিয়ে সোজা একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসে। এরপর তারা গুলি বের করে তাদের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে, যেখানে অনেকগুলো পুলিশের মৃত্যু হয়ে যায়। যদিও তারা কিছু বুঝে উঠতে পারছিল না যে কারা তাদের উপর আক্রমণ করেছে এবং কেন। তবে এত বড় একটা আক্রমণের পরেও শিয়াওয়ের কিছু হয়নি,
কিন্তু চং বেহুশ হয়ে গিয়েছিল। এই জন্য সে প্রথমে তাকে জাগানোর ট্রাই করে, কিন্তু যখন আক্রমণকারীরা বুঝতে পারে এখনও চং জীবিত আছে, তখন তারা আবারও চংকে গুলি করে মারার চেষ্টা করে। তবে তখন জিয়াও তাদেরকে ফেস করা শুরু করে। সে একটা বন্দুক নিয়ে তাদের উপরে পাল্টা আক্রমণ করে। যদিও তারা জিয়াওয়ের সাথে ফাইট করার ট্রাই করছিল, কিন্তু জিয়াও এক এক করে তাদের অনেককেই আহত করে ফেলে। আর এতক্ষণে চং জ্ঞান ফিরে পেয়ে যায়, আর সেও এসে ফাইটে অংশগ্রহণ করে। তবে একটু পরে জিয়াও তাকে সেফলি একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। আর তখন চং জিয়াওকে নতুন একটা ইনফরমেশন দেয়। সে বলে ওয়াং ময়লার মধ্যে কিছু কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে, সেখানে কিছু কোড নাম্বার রয়েছে। আমাদেরকে সেই কোড নাম্বারগুলো খুঁজে বের করে সেগুলোকে আমাদের ডিপার্টমেন্টকে দিতে হবে, যাতে করে ভেতরের ডাটাগুলো আমরা ডিকোড করে বের করতে পারি। এই জন্য জিয়াও দৌড়ে চলে যায় ময়লার মধ্য থেকে সেই কাগজগুলো বের করার জন্য। এদিকে ওয়াং চলে আসে সেই পুরনো এতিমখানায়। তবে এখানে এসে সে দেখতে পারে কিছু গুন্ডা অলরেডি তার জন্য ওয়েট করছিল। আসলে তাদেরকে স্যাম নামের সেই লোকটা পাঠিয়েছিল। আসলে স্যামের মনে হচ্ছিল ওয়াং বিদ্ধ হয়ে গেছে, এই জন্য যে কোনো সময় পুলিশ তাকে ধরে হয়তোবা তার থেকে সমস্ত তথ্যগুলো বের করে তাদেরকেও ধরতে আসতে পারে। এই জন্য সে ওয়াংকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছিল, কারণ তার মনে হচ্ছিল যদি ওয়াং ধরা পড়ে যায় তাহলে হয়তোবা খুব সহজেই সে পুলিশকে তাদের তথ্য দিয়ে দিবে, কারণ সে সবসময় নির্দয় ছিল। তবে স্যাম যেই জিনিসটা ভুল করেছিল সেটা হচ্ছে তার মনে হয়েছিল ওয়াং বিদ্ধ হয়ে গেছে আর দুর্বল হয়ে গেছে। তবে ওয়াং এখন পর্যন্ত শক্তিশালী ছিল, তার সামনে 50 জন মানুষ কিছুই ছিল না। এই জন্য সে খুব সহজেই তার চাকুর সাহায্যে এক এক করে সবাইকে মারা শুরু করে। যদিও এতে সে নিজেও একটু আহত হয়ে যায়, কিন্তু একটা সময় সে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। আর এরপরে যখন সে পেছন দিকে তাকায় তখন সে দেখতে পারে হুয়াংকে, যাকে সে ছোটবেলা থেকে পেলে বড় করেছে। আর এটা দেখার পরে সে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে কখনোই চিন্তা করেনি সে যাকে পেলে বড় করেছে সে তাকে ধোঁকা দিবে। এই জন্য সে জোরে চিৎকার করা শুরু করে। আসলে হুয়াংও কখনো তার বাবার সমতুল্য ওয়াংকে মারতে চাইছিল না, কিন্তু যেহেতু এখন বড় হিসেবে ছোটদের দায়িত্ব তার নিতে হবে, এই জন্য ফাইনালি সে এটা করতে রাজি হয়ে গিয়েছে। আর যেহেতু স্যাম ওয়াংকে মারার মতো একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে, এই জন্য এখন হুয়াংয়ের তার সঙ্গ দেয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। এই জন্য সে প্রথমে ওয়াংকে সরি বলে, আর এরপরে সে তার উপরে আক্রমণ করে দেয়। যদিও ওয়াংও তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু ওয়াংও কোনোভাবে তাকে মারতে পারছিল না, কারণ যাকে সে ছোটবেলা থেকে পেলে বসে বড় করেছে তাকে সে কীভাবেই বা মারতে পারত। তবে এখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর যেহেতু ওয়াং ফাইটিংয়ের সমস্ত মুভগুলো ওয়াং থেকেই শিখেছিল, এই জন্য ওয়াং তার সমস্ত মুভগুলো ভালো করেই বুঝতে পারছিল, আর ওয়াং তার সাথে কোনোভাবেই পারছিল না। ওয়াং তাকে আচ্ছা রকম করে ধোলাই করে আহত করে ফেলে, কিন্তু সে তাকে কোনোভাবে মারতে পারছিল না। তবে যেহেতু ওয়াং জানতো তার কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে জানালা দিয়ে নিচে লাফ দেয়, যাতে করে দুজনেই একসাথে মরতে পারে। আর ততক্ষণে পুলিশও এখানে চলে এসেছিল, আর তারা পুরো এতিমখানা চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। আর তখন ভেতরে আমরা দেখতে পারি এখনও তাদের কারোরই মৃত্যু হয়নি। এই জন্য ওয়াং তার ছুরি বের করে সোজা হুয়াংয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর মৃত্যুর আগ পর্যন্ত সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর সে তাকে বলে যে আমি চাই পরবর্তী জন্মে যেন তুমি আমার আসল ছেলে হয়ে জন্মাও। আর শেষ মুহূর্তের এই কথাগুলো শোনার পরে হুয়াং বুঝতে পারে যে ওয়াং তাকে কোনোদিনও মারতে চায়নি। তবে যেহেতু সে নিজেই এসে ওয়াংয়ের উপর আক্রমণ করেছে, এই জন্য বাধ্য হয়ে সে এই কাজটা করেছে। এই জন্য তার চিন্তাধারাও বদলে যায়। তবে এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর যখন ক্যামেরাতে স্যাম এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে, তখন হুয়াংয়ের মৃত্যু দেখার পরে সে অনেক বেশি রাগ হয়ে বমের বাটনে প্রেস করে দেয়, যেই জন্য এখানে বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়। আসলে সে চাইছিল ওয়াংকে যেই কোনো ওয়েতে শেষ করে দিতে। তবে ওয়াং নিজেকে বাঁচানোর জন্য হুয়াংয়ের বডিকে ব্যবহার করে। আর ব্লাস্টের পরেই এখানে পুলিশরা চলে আসে, আর তারা ওয়াংকে অ্যারেস্ট করে ফেলে। ওয়াংও তাদের কাছে স্যারেন্ডার করে বলে যে আমি বাকি চোরদেরকে ধরতে সাহায্য করতে প্রস্তুত আছি। আর তখন এদিকে পুলিশরা সেই সমস্ত গুন্ডাদেরকেও ধরে ফেলে যারা পুলিশ স্টেশনে আক্রমণ করেছিল। আসলে তারা ভাড়া করা সোলজার ছিল, যাদের একমাত্র কাজ হচ্ছে টাকা নিয়ে মানুষের উপরে আক্রমণ করা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসলে এই টাকাগুলো পুলিশ একটা সময় জব্দ করে এখানে রেখে দিয়েছিল। তবে যেহেতু এটা করা সিকিউরিটি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড ছিল, এই জন্য তারা কোনোভাবেই লকার খুলে টাকাগুলো চুরি করতে পারেনি। কিন্তু স্যাম আর তার লোকজন অলরেডি পাসওয়ার্ড পেয়ে গিয়েছিল, কিন্তু থানায় আক্রমণ করে এই সার্ভার রুম পর্যন্ত ঢুকে লকার খুলে টাকা নিয়ে বেরিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। আর এখন যখন স্যাম আর তার লোকজন ব্যর্থ হয়ে গেছে, তখন তারা বুঝতে পারে ওয়াং আসলে পুলিশকে ফাঁকি দেওয়াতে এক্সপার্ট ছিল। এই জন্য সে তাদের সঙ্গে এতদিন ধরে কাজ করছিল, আর এই জন্যই তারা পুলিশকে ফাঁকি দিয়ে সমস্ত কাজগুলো করতে পারছে, কারণ সে খুব সহজেই পুলিশকে চিনতে পারত। কিন্তু এখন যেহেতু ওয়াং তাদের সঙ্গে নেই, এই জন্যই তারা এই প্ল্যানিংয়ে সফল হতে পারেনি।
আর তখন তারা বুঝতে পারে আসলে ওয়াং তাদের পরিচয় ফাঁস করে দিতে চাইছিল না, বরং সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে অন্যদিকে পুলিশরাও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে চোরেরা যেহেতু চুরি করতে ব্যর্থ হয়েছে, এই জন্য হয়তোবা এখন তারা হোটেলে যাবে। এই জন্য তারা বিভিন্ন হোটেলে রেড দেয়, আর ফাইনালি তারা স্যাম আর তার লোকজনকে ধরতে সফলও হয়ে যায়। যদিও এইবারও তারা পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু এইবার পুলিশ প্রিপারেশন নিয়ে এসেছে, এই জন্য তারা খুব সহজেই তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে অ্যারেস্ট করে গাড়ি দিয়ে নিয়ে যায়। কিন্তু যখন ওয়াংকে আলাদাভাবে গাড়ি দিয়ে নেওয়া হচ্ছিল, তখন ওয়াং পুলিশের উপরে আক্রমণ করে খুবই সহজেই সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এদিকে একটা মেট্রো স্টেশনে আমরা স্যামকে দেখতে পারি, যে পুলিশ থেকে পালিয়ে শহর ছাড়ার প্ল্যানিং করছিল, আর একটা ইয়াং পুলিশ অফিসার তাকে ফলো করছিল অ্যারেস্ট করার জন্য। কিন্তু একটু পরেই সেই পুলিশ অফিসারের পাশ দিয়ে একটা লোক ক্রস করে, আর একটু পরেই পুলিশ অফিসার বুঝতে পারে তাকে সে ছুরি দিয়ে স্টেপ করে দিয়েছে, আর তখনই তার পা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। সে ক্লিয়ারলি বুঝতে পারে তার মৃত্যু নিশ্চিত। আসলে আমরা জানতে পারি এই কাজটা ওয়াং করেছে। আর একটু পরে ওয়াং চলে আসে স্যামের সামনে। সে কোনো কথা না বলেই তার সেই ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যাকে সে ছোটবেলা থেকে পেলে বড় করেছে, আর তাকেও সেখানে শেষ করে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যদিও এখন ওয়াংয়ের গ্রুপের সমস্ত মেম্বারের কারো মৃত্যু হয়েছে, কাউকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু ওয়াং সফলভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। কিন্তু এখন ওয়াং পড়েছে অনেক বড় একটা সমস্যায়, কারণ তার ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আর এগুলোকে কিভাবে ট্রান্সফার বা উইথড্র করতে হয় সেগুলোও সে জানতো না। এই জন্য সে পুরনো দিনের একটা পন্থা অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে একটা বিলিয়নিয়রের সাথে একটা ডিল করে, সে তাকে $10 মিলিয়ন বদলে সমস্ত ক্রিপ্টোকারেন্সি দিয়ে দেওয়ার প্ল্যানিং করে। আর এই বিলিয়নিয়র যখন দেখতে পারে মাত্র 10 মিলিয়নের মাধ্যমে সে এত কোটি টাকার মালিক হয়ে যাবে, তখন সে তার সঙ্গে ডিল কনফার্ম করে ফেলে, আর পুলিশকে কোনো ইনফরমেশনও দেয় না। তবে চং এবং জিয়াও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই বিজনেসম্যান কিছু একটা করতে যাচ্ছে। এই জন্য তারা গিয়ে বিজনেসম্যানকে জিজ্ঞাসাবাদ করে লেনদেনের লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপরে লেনদেনের দিন যখন ওয়াং একটা রেস্টুরেন্টে ওয়েট করছিল, তখন শিয়াও সোজা এসে তার সামনে বসে পড়ে, আর এমন একটা নাটক করা শুরু করে যেন সে লেনদেন করার জন্য এসেছে, আর সে তাকে আগে থেকে চেনে না। ওয়াংও তাকে না চেনার নাটক করে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, আর যখন সে সঠিক সময় পেয়ে যায়, তখন সে চংয়ের উপরে আক্রমণ করে দেয়। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, কিন্তু চং কোনোভাবেই তাকে ফেস করতে পারছিল না। এই জন্য ওয়াং চাকু বের করে তার উপরে আক্রমণ করে দেয়, আর যখন সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শিয়াও তার মাথায় বাড়ি দিয়ে চংয়ের জীবনটা সেভ করে। যদিও ওয়াং শিয়াওকেও মেরে ফেলার ট্রাই করছিল, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল এখানে না আরও পুলিশ চলে আসে, এই জন্য সে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু পালানোর মতো তার কাছে কোনো রাস্তা ছিল না। এই জন্য শিয়াও বাকি টিম মেম্বারদেরকে কল দিয়ে দেয়, আর তাকে মাঝ রাস্তায় আটকে ফেলে। আর তখনই এখানে চং এসে তাকে বলে যে আমি একজন পুলিশ অফিসার, আর আমি তোমাকে অ্যারেস্ট করলাম। এইটা বলেই সে তাকে জেলে নিয়ে যায়। কিন্তু এই গল্পটা এখানেই শেষ হয় না। আমরা জানতে পারি ওয়াং ছোটবেলা থেকে 2 জনকে না, বরং 3 জনকে পেলে বড় করেছে, আর সেই 3 নম্বর ভাই এখন পর্যন্ত পুলিশের নাগালের বাইরে ছিল এবং সে জীবিত ছিল। আর সে ডার্ক ওয়েবে ওয়াংকে মারার জন্য একটা মূল্যও নির্ধারণ করে দেয়, আর হয়তোবা পরবর্তীতে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে যেই কোনো সময় বাইরে চলে আসতে পারে। আর হয়তোবা ওয়াংও এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে বড় শিকারী এখন পর্যন্ত বাইরে ঘুরছে তাকে শিকার করার জন্য। এই জন্য হয়তোবা সেই শিকারীর হাত থেকে বাঁচার জন্যই সে নিজে ইচ্ছা করে পুলিশের হাতে ধরা দিয়ে জেলে সেফলি থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিও।